कैबिनेट में इस विषय पर विस्तृत चर्चा हुई है और कैबिनेट का सुविचारित वेल थॉट थ्रू मत है कि एनडीए सरकार बाबा साहेब अंबेडकर जी के बनाए संविधान के प्रावधानों के प्रति प्रतिबद्ध है, संकल्पबद्ध है। बाबा साहेब अंबेडकर जी के संविधान के अनुसार एससी और एसटी के रिजर्वेशन में क्रीमी लेयर का कोई प्रावधान नहीं है। कैबिनेट का सुविचारित मत है, वेल थॉट थ्रू डिसीजन है कि बाबा साहेब अंबेडकर के संविधान के अनुसार ही एससी और एसटी का रिजर्वेशन की व्यवस्था होनी चाहिए। एक क्रीमी लेयर का मसला है, दूसरा सब कैटेगराइजेशन का भी मसला है सर, आरक्षण के भीतर आरक्षण का। क्या उस पर भी कोई चर्चा हुई कैबिनेट में और क्या फैसला हुआ? जितनी चर्चा हुई मैंने उतना बताया आपको। কেন ক্রিমি লেয়ারের পর্দা এনে সাব ক্লাসিফিকেশন বিষয়টাকে ধামা চাপা দেবার চেষ্টা করলেন? সাব ক্লাসিফিকেশনটাই তো আসল কেস, প্রধান সমস্যা। 9 তারিখের আগে আপনারা এগুলো পড়েননি যে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এই ক্রিমি লেয়ারকে পারমিশন দেয়নি? কোথায়? এসসি এসটিদের মধ্যে ক্রিমি লেয়ারকে পারমিশন দেয়নি এবং বাবা সাহেব আম্বেদকর পরিষ্কার অর্থে ডিশিডিউল্ড এবং সাব ক্লাসিফিকেশনের ভয়ঙ্কর বিরোধিতা করে গেছে। বন্ধুরা, হঠাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে রামজি রামজি আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকরকে সামনে নিয়ে এসেছেন। বি.আর. আম্বেদকর আর হচ্ছে রামজি আম্বেদকর। একটা নাটক সাজানো হয়েছে। 100 জন এমপি ডেপুটেশন দিতে এসেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং দেখা করার পরে তিনি ক্যাবিনেট মিটিং করে পাশে রেখেছেন বৈষ্ণবকে, একজন ইউনিয়ন মিনিস্টার। সেই বৈষ্ণবকে সামনে রেখে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে, যদিও সেটা এখনো পাবলিক ডোমাইনে, এই ক্যাবিনেট মিটিংয়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পাবলিক ডোমাইনে এখনো আসেনি, কিন্তু ভিডিও আমাদের সামনে এসেছে। সেই ভিডিওতে তিনি বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের কথা বলেছেন এবং এই সুপ্রিম কোর্টের যে অর্ডার, অনেকে এই অর্ডারকে অবজারভেশন বলছেন। প্রিয় সাথী, আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি যে এই সুপ্রিম কোর্টের এই যে অর্ডার, এটা একটি জাজমেন্ট, এটা একটি জাজমেন্ট, এটা কোনো অবজারভেশন নয়। সুতরাং গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যে বিশাল বড় 565 পাতার, দেখতে পাচ্ছেন 565 পাতার জাজমেন্ট। এই জাজমেন্টের মধ্যে 3টি বিষয় সাংঘাতিকভাবে এসেছে। আর এটা নিয়ে কি করছেন প্রধানমন্ত্রী? যে বাতাবরণ তৈরি হয়েছে দেশ জুড়ে, সেই বাতাবরণে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে জন্যে প্রধানমন্ত্রী তড়িঘড়ি একটি নাটক করে 100 জন এমপি তাদের সঙ্গে ছবি তুলে তাদের ডেপুটেশন পেপারটাকে দেখাচ্ছেন তিনি মিডিয়ার সামনে এবং দেখিয়ে তিনি ঘোষণা করছেন যে একটি ক্যাবিনেট পর্যায়ের, সুচিন্তিতভাবে একটি ক্যাবিনেট পর্যায়ের মিটিং হয়েছে এবং সেই ক্যাবিনেট পর্যায়ের মিটিংয়ের মধ্যে দিয়ে তিনি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন। 20 বছর আগে 2004 সালে
2024 এটা। অন্ধ্রপ্রদেশ সরকার বনাম চেন্নাইয়া একটি মামলাকে সামনে এনে সুপ্রিম কোর্ট যেভাবে এসসি এসটিদের যে প্রতিনিধিত্ব, সেই প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্যে যে অর্ডার অর্থাৎ জাজমেন্ট দিয়েছেন, তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে অশান্তি, আক্রোশ তৈরি হয়েছে। ঘটনার পরম্পরা দেখুন যে গত 1 আগস্ট 2024 সুপ্রিম কোর্টের 7 জাজের বেঞ্চ 6-1 মতের ভিত্তিতে এসসি এসটি সংরক্ষণের মধ্যে উপবর্গীকরণ অর্থাৎ কোটার মধ্যে কোটা আনা যাবে বলে রায় দিলেন। এই 7 জনের মধ্যে ছিলেন DY চন্দ্রচূড়, BR গাবাই, বিক্রম নাথ, বেলা M ত্রিবেদী, পঙ্কজ মিত্তাল, মনোজ মিশ্রা এবং সতীশ চন্দ্র শর্মা। এদের মধ্যে শুধুমাত্র বেলা M ত্রিবেদী ছাড়া বাকি 6 জন সাব ক্লাসিফিকেশনের পক্ষে রায় দিলেন। পাশাপাশি দারুণভাবে একটি বিষয় গুরুত্বপূর্ণ, এই জায়গাটা মনে করবেন, কেন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা সারা দেশ জুড়ে এত অসন্তোষ দেখাচ্ছেন সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে, একটু ভালো করে শুনবেন বন্ধুরা। এই 7 জনের যে জাজমেন্ট এসেছে, এই জাজমেন্টের মধ্যে DY চন্দ্রচূড় প্রথম, এই জাজমেন্টের প্রথমে 140 পাতার একটি জাজমেন্ট দিয়েছেন। 140 পাতার জাজমেন্ট দিয়েছেন DY চন্দ্রচূড়। BR গাবাই, তিনি একজন শিডিউল কাস্ট, এই BR গাবাই দিয়েছে 281 পাতার জাজমেন্ট। 281 পাতার জাজমেন্ট। বিক্রম নাথ দিয়েছেন মাত্র 2 পাতার জাজমেন্ট। পঙ্কজ মিত্তাল দিয়েছেন 54 পাতার জাজমেন্ট। সতীশ চন্দ্র শর্মা দিয়েছেন 2 পাতার জাজমেন্ট। আর বেলা M ত্রিবেদী দিয়েছেন 86 পাতার জাজমেন্ট। সুতরাং এই জাজমেন্ট গুরুত্বপূর্ণ জাজমেন্ট, যেখানে ভয়ঙ্করভাবে 3টি বিষয় উঠে এসেছে। কি সেই 3টি বিষয়? 3টি বিষয় হচ্ছে যে ভারতবর্ষের এসসি এসটিদের যে সেন্ট্রাল তালিকা আছে, সেই সেন্ট্রাল বা কেন্দ্রীয় তালিকাকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে এই কোটার মধ্যে কোটার সুবিধা দেওয়া হোক বলে জাজমেন্ট দিয়েছেন। স্বীকার করেছেন, সাব ক্লাসিফিকেশনকে স্বীকার করে জাজমেন্ট দিয়েছেন। BR গাবাই 281 পাতার জাজমেন্টের শেষ দিকে যা বলছে, তিনি বলছেন যে দীর্ঘদিন থেকে বিশেষ করে M নাগরাজ, জর্নাল সিং কেসে এই সাব ক্লাসিফিকেশন স্বীকার করে নেওয়া হয়েছে এবং এর মধ্যে ক্রিমি লেয়ার বিষয়টাকে স্বীকার করা হয়েছে। তিনি পরিষ্কার করে বলছেন যে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবদের মধ্যে যে সমস্ত মানুষগুলো সুবিধা পেয়ে গেছে, that the criteria for exclusion of the creamy layer from the scheduled caste and scheduled tribe for the purpose of affirmative action could be different from the criteria applicable to the other backward classes। এবং তিনি আরো পরিষ্কার করে বলে দিয়েছেন যে 297তম তার ইয়েতে তিনি বলছেন যে এদেরকে ক্রিমি লেয়ার চিহ্নিত করে এদেরকে সেন্ট্রাল তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হোক এবং এই দায়িত্ব পালন করবে স্টেট গভর্নমেন্ট।
ভয়ঙ্কর জাজমেন্ট আর গবাই দিয়েছেন। পাশাপাশি এই রাজ্য সরকারগুলিকে এই দায়িত্ব দিয়ে যে এসসি এসটি সেন্ট্রাল তালিকা আছে, সেই তালিকার যে দায়িত্বে আছেন রাষ্ট্রপতি, দায়িত্বে আছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সর্বোচ্চ কক্ষ। অর্থাৎ পার্লামেন্টে যদি এটাকে স্বীকার না করা হয় তাহলে কোনো রাজ্যই এটা করতে পারে না। সেটাকে ভায়োলেট করে রায় দেওয়া হয়েছে যে রাজ্য তার মতো করে এই কারা সুবিধা পাবে, কারা তালিকায় থাকবে, কারা ডিশিডিউলড হয়ে যাবে, কারা শিডিউল তালিকায় থাকবে এবং কারা ডিশিডিউলড হয়ে যাবে, সেই ব্যবস্থা করতে পারবে। আর এইটা দেখার পরেই সুদীর্ঘকাল থেকে লড়াই করা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সমাজ এটাকে বুঝে নিয়েছে যে কি করতে চাইছেন এরা। এনডিএ সরকারের মধ্যে সাংঘাতিক রকমের একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। তাদের অনেকগুলো শরিক সরাসরি সুপ্রিম কোর্টের এই রায়কে অসম্মতি জানিয়ে তারা মত প্রকাশ করে বলেছেন এবং সরাসরি এই রায়কে চ্যালেঞ্জ করার জন্য চিরাগ পাসওয়ান বক্তব্য রেখেছেন। আতাওলে এই রায়কে চ্যালেঞ্জ করার জন্য বক্তব্য রেখেছেন। বিরুদ্ধ মত প্রকাশ করেছে আপ পার্টি থেকে। এবং এই রায়কে কেন্দ্র করে ভাই চন্দ্রশেখর আজাদ প্রথম দিন থেকেই সোচ্চার হয়ে উঠেছেন যে আপনারা আমাদের নিয়ে খেলা করবেন না, আমাদের নিয়ে খেলা করবেন না, খেলা করতে গেলে আমরা কিন্তু বুঝিয়ে দেব। ভাই চন্দ্রশেখর আজাদ এটা বলেছেন। এবং সর্বোচ্চ বহিন মায়াবতী সাংবাদিক সম্মেলন ডেকে এই সুপ্রিম কোর্টের রায়কে বাতিল করার জন্য বলেছেন এবং এই পার্লামেন্টে এই রায় বাতিল করার জন্য বিল আনতে বলেছেন। এই যে কাণ্ডগুলো ঘটছে সেই কাণ্ডগুলো যাতে আর না ঘটতে পারে সেই জন্যে এসসি এসটিদের এই যে প্রতিনিধিত্ব, সেই প্রতিনিধিত্বকে নবম শিডিউলের মধ্যে নিয়ে আসা হোক এবং নবম শিডিউলের মধ্যে নিয়ে আসতে পারলে ভবিষ্যতে আর কোনো কেউ এই সেন্ট্রাল তালিকা এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের প্রতিনিধিত্বের উপরে আঙুল তুলতে পারবে না, হাত তুলতে পারবে না। একথা বহিন মায়াবতী বলে দেওয়ার পরে সারা ভারত জুড়ে ভারত বন্ধ হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর তখন তড়ি ঘড়ি করে এই নাটক সাজানো হয়েছে। এতদিন কোথায় ছিলেন? অন্ধ্রপ্রদেশে তো নিজেই বলে এসেছেন, প্রধানমন্ত্রীজি নিজেই বলে এসেছেন যে আমি প্যানেল তৈরি করে রেখেছি সুপ্রিম কোর্টে, সুতরাং তোমরা এই সাব ক্লাসিফিকেশন এবং ক্রিমিলিয়ার এ সমস্ত করে যাও, আমি দেখে নেব। হঠাৎ করে 100 জন এমপি আপনার জুটে গেল এই নাটক করার জন্যে এবং ক্যাবিনেট মিটিং ডেকে আপনি বলে দিলেন যে এই ক্রিমিলিয়ার হবে না। বন্ধুরা, ক্রিমিলিয়ার হবে না এই কথা শুনে আমাদের অনেক বহুজন চিন্তাবিদ তারা খানিকটা আনন্দে উদ্বাহু হয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু ভালো করে জেনে রাখুন মাননীয় প্রধানমন্ত্রী, ভয়েস অফ বহুজনের স্ক্যানারে আপনার এই চালাকি ধরা পড়ে গেছে। কেন বলছি আপনার এই চালাকি ধরা পড়ে গেছে? আপনি ক্রিমিলিয়ার হবে না বলে আপনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং ভিডিও করে সেটাকে ছেড়ে দিয়েছেন। সমস্ত পেপারে বাহবা তৈরি হয়েছে যে প্রধানমন্ত্রী সময় মতো পদক্ষেপ নিয়ে এই ক্রিমিলিয়ারকে রদ্দ করে দিয়েছেন। কিন্তু পরিষ্কার করে বলে রাখি,
ক্রিমিলিয়ার এই যে রায়ের মূল বিষয় নয়, সেই বিষয়টাকে সযত্নে এড়িয়ে গেলেন কেন প্রধানমন্ত্রী? কেন ক্রিমিলিয়ারের পর্দা এনে সাব ক্লাসিফিকেশন বিষয়টাকে ধামা চাপা দেবার চেষ্টা করলেন? সাব ক্লাসিফিকেশনটাই তো আসল কেস, প্রধান সমস্যা। 2004 সাল থেকে নয়, এই সাব ক্লাসিফিকেশনটাকে নিয়ে আরো আগে থেকে শুরু হয়েছে ভয়ঙ্কর চক্রান্ত। বিশেষ করে 2004 সালে এই সাব ক্লাসিফিকেশনের বিরুদ্ধেই রায় দিয়েছিল 5 জাজের বেঞ্চ, যেটাকে নামকরণ করা হয়েছে চেন্নাইয়া ভার্সেস অন্ধ্রপ্রদেশ রাজ্য মানে রায়। সেটা তো সাব ক্লাসিফিকেশন। আপনি ক্রিমিলিয়ারের কথা এনে ভালো ভালো কথা বলে পর্দা টেনে দিলেন সাব ক্লাসিফিকেশন রেখে দেওয়ার জন্যে। সাব ক্লাসিফিকেশনটাকে রেখে দেওয়ার জন্যে যারাই আনন্দে উদ্বাহু হয়ে নাচুক না কেন, ভয়েস অফ বহুজন কিন্তু আপনার এই যে চালাকি, সেই চালাকিটাকে ধরে ফেলেছে। আজকে সেই চালাকি নিয়েই আমরা এই লাইভ অনুষ্ঠান করতে এসেছি। রবীন্দ্রনাথ লিখেছেন, রাজকোষে চুরি হয়ে গেছে, সুতরাং একজন চোর চাই। একজন চোরকে পানিশমেন্ট দিতে হবে, তো চোর চাই, চোর চাই। তো কাকে বলির বকরি করব? নাকি গাবাইকে, বিআর গাবাইকে, যে 281 পাতার জাজমেন্ট দিয়েছে এবং এই ক্রিমিলিয়ারের কথা বলেছে। সেই ক্রিমিলিয়ারের দিকে আপনি মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিয়ে সাব ক্লাসিফিকেশনটাকে রেখে দিলেন। মানে গাবাই বলেছিলেন যে স্টেট মাস্ট ইভলভ আ পলিসি টু আইডেন্টিফাই ক্রিমিলিয়ার অ্যামং দি SC/ST ক্যাটাগরি and take them out of the fold of affirmative action. কথায় বলে না, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। DY চন্দ্রচূড় এই কথা বলেনি, করেছে কাকে দিয়ে? করেছে বিআর গাবাইকে দিয়ে। চন্দ্রচূড় এখান থেকে সরে গেছে। দেখবেন আমি চন্দ্রচূড়ের বিষয়টা নিয়ে আসব, তিনি কি কথা বলেছেন। এই পুরো অধ্যায়টা, সেই অধ্যায়টার একটা ইতিহাস আছে প্রিয় দর্শক। এই যে 342A, 342B, 341, এই যে বিশেষ রাষ্ট্রপতির ক্ষমতা এবং পার্লামেন্টের ক্ষমতা, শিডিউল তালিকা তৈরি করার ক্ষমতা, এই চক্রান্ত কিন্তু আজকের চক্রান্ত নয়। দুঃখের সাথে বলছি, এই চক্রান্ত শুরু হয়েছিল বাংলা থেকে। বাংলা থেকে নকুর কমিশন, প্রফুল্ল চন্দ্র সেনের সময় নকুর কমিশন 1966 সালে এই শিডিউল তালিকাকে ডিশিডিউলড করে 4টি জাতিকে বাদ দিয়েছিল। ভাবতে পারছেন এই 4টি জাতি কারা? ধোপা। ধোপাকে ডিশিডিউলড করা হলো। আপনি ভাবুন তো, ধোপার কায়িক শ্রম, ধোপার অর্থনৈতিক অবস্থা, সেই ধোপাকে বাদ দেওয়া হলো ডিশিডিউলড করে। প্রফুল্ল চন্দ্র সেনের সময় 1966 সালে নমশূদ্র কমিউনিটিকে বাদ দেওয়া হলো, যারা অধিকাংশই 100% মানুষ হচ্ছে কৃষিজীবী মানুষ। রাজবংশী সমাজকে বাদ দেওয়া হলো, যারা 100% মানুষ হচ্ছে ওই সময়ে কৃষিজীবী মানুষ। এবং সুরি সম্প্রদায়কে বাদ দেওয়া হলো, যারা ওই সময় অনেকটাই শোষিত। এই কাণ্ডটা শুরু করেছিল এই বাংলা থেকে কংগ্রেস পার্টির নেতৃত্বে। তো সেই কাণ্ডটি পুরো ধ্বংস করে দেয় বাংলার বহুজন মানুষ। গর্জে ওঠে বহুজন নায়কেরা, বিশেষ করে যোগেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে
প্রধানমন্ত্রীর সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত আইন কানুন তাদের বুঝিয়ে এই চারটিকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় শিডিউল কাস্ট তালিকায়। যোগেন্দ্রনাথ মণ্ডল লিখছেন যে তিনি ফিরে আসার পরে এই কলকাতার ভারত সভা হলে তাকে বিশাল বড় সম্বর্ধনা দেওয়া হয় এই ডিশিডিউল করা কাস্টগুলোকে আবার শিডিউল তালিকার মধ্যে নিয়ে আসার জন্যে। সুতরাং ইতিহাসের এই চক্রান্তটা শুরু হয়েছে বাংলা থেকে, বাংলার সবর্ণ সমাজের মানুষেরাই এই যে ভারতের মূল নিবাসী মানুষদের যে প্রতিনিধিত্ব, সেই প্রতিনিধিত্বের বিরুদ্ধে চক্রান্ত সাজিয়েছে প্রথম বাংলা, দ্বিতীয় পাঞ্জাব। জ্ঞানী জৈল সিং, ভাবুন কিরকম সিচুয়েশন দেখে এরা করে। 1975 সাল জ্ঞানী জৈল সিং যখন ওখানকার মুখ্যমন্ত্রী, তখন ওখানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব একটি অ্যাক্ট পাশ হলো। সেই পাশ করার মধ্যে দিয়ে শুরু হলো ডিশিডিউল করার এই পদ্ধতি। উৎসাহিত হলো পাশের রাজ্য হরিয়ানা, তারাও একটা আইন নিয়ে এলো। এই আইন করার পরে আমরা দেখতে পেলাম যে এটি দক্ষিণ ভারতকেও গ্রাস করে ফেলছে। দক্ষিণ ভারতে তখন অন্ধ্রপ্রদেশ রাজ্য 2000 সালে, অন্ধ্রপ্রদেশ রাজ্য 2000 সালে অন্ধ্রপ্রদেশ শিডিউল কাস্ট রেশনালাইজেশন অফ রিজার্ভেশন, ভাবুন অবস্থা, রেশনালাইজেশন অফ রিজার্ভেশন অ্যাক্ট 2000 সালের মে মাসের 2 তারিখে এটা নিয়ে এলো। এইটা নিয়ে আসার পরে তারা কি করলো, তারা রাজ্যের যে শিডিউল কাস্ট আছে তাকে 57টা ভাগে ভাগ করলো, 57টা ভাগে ভাগ করলো শিডিউল কাস্টকে, এবং সেই 57টা ভাগের মধ্যে আরো 4খানা কোটা, কোটার মধ্যে কোটা তৈরি করলো। এই 4খানা কোটার মধ্যে কোটা তৈরি করে তারা যখন অ্যাফার্মেটিভ অ্যাকশন শুরু করলো, তখনই এই রাজ্যের যে আইন, সেই আইনের বিরুদ্ধে মামলা শুরু হলো। সেই মামলার নাম্বার হচ্ছে 6758 2000 সাল। আর এই মামলাটি সেই বিখ্যাত মামলা, যে মামলাকে ইভি চেন্নাইয়া ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ অ্যান্ড আদার্স নামে পরিচিত। আপনাদের জানিয়ে রাখি 2004 সালের এই মামলাতে 5 জাজের বেঞ্চ এটাকে আর্টিকেল 14 অর্থাৎ ইকুয়ালিটি, আর্টিকেল 14 এবং আর্টিকেল 341 342কে ভায়োলেট করার জন্য পুরোপুরি খারিজ করে দেওয়া হলো। বলল যে এই আইনের মানুষের মধ্যে সমতা থাকবে না, মানুষের মধ্যে ভেদাভেদ, দূরত্ব এবং হিংসা তৈরি হবে বলে এই মামলাটাকে খারিজ করে দেওয়া হলো। দমে যায়নি বিরোধীরা, দমে যায়নি। এই যে 2004 সালে 5 জাজের বেঞ্চ যে রায় দিয়েছে, সেটাকে আবার চ্যালেঞ্জ করা হলো পাঞ্জাব হরিয়ানাতে 2010 সালে। 2010 সালে পাঞ্জাব হরিয়ানাতে এটা চ্যালেঞ্জ করার পরে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট বলে দিল যে চেন্নাইয়া মামলাতে এটা নিষ্পত্তি হয়ে গেছে, সুতরাং তোমাদের আনা এই মামলা অসাংবিধানিক বলে এটাকে খারিজ করে দিল 2010 সালে। তাতেও দমে যায়নি, দমে যায়নি। এই মানে পাঞ্জাব হরিয়ানা মামলাটাকে রিভাইজ করার জন্য অথবা চেন্নাইয়া মামলাটাকে ফার্দার রিভাইজ করার জন্য 2014 সালে 9 জন, খেয়াল করে দেখুন, 9 জন সুপ্রিম কোর্টের যে জাজ, তাদের বেঞ্চ এই মামলাটাকে গ্রহণ করে এবং এই মামলাটাকে খারিজ করে দেয়। 9 জন জাজের বেঞ্চ খারিজ করে দেয়। কিভাবে খারিজ করে দেয়? খারিজ করে দেয় অনেকগুলো জায়গা থেকে। এক হচ্ছে সাব ক্লাসিফিকেশন,
সাব ক্লাসিফিকেশন যেটা বলা হয়েছে সেটাতে চন্দ্রচূড়ি বলেছেন, দেখুন 2014 সালে ইন্দ্রাসানী এবং ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মামলা, সেটা হয়েছিল 20 আগস্ট 2014। এখানে 9 জনের বেঞ্চ এই মামলাটাকে খারিজ করে দেয় এবং সেখানে যে আলোচনা হয়েছিল সেটা দারুণ। সেটাকে দেখুন কিভাবে রয়েছে যে সাব ক্লাসিফিকেশন তো আপনারা করবেন, কাদের করবেন? শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের। আমরা যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এই ক্যাটাগরিতে রয়েছি, তারা কাস্ট হিসাবে কি লিখি? কাস্ট হিসাবে লিখি শিডিউল কাস্ট। আর সাব কাস্ট হিসাবে কি লিখি? কেউ লেখে সাঁওতাল, কেউ লেখে মুন্ডা, কেউ লেখে রাজবংশী, কেউ লেখে পৌণ্ড, কেউ লেখে নমশূদ্র, কেউ বাগদি, কেউ বাউরি। অর্থাৎ সাব কাস্ট হিসেবে আমরা এটাকে লিখি। একটা হচ্ছে হোমোজেনাস, হচ্ছে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, আর সাব কাস্ট হচ্ছে বিভিন্ন সাব কাস্ট। এই বাংলায় 60টি শিডিউল কাস্ট রয়েছে এবং 41টি শিডিউল ট্রাইব রয়েছে। সুতরাং এই যে সাব কাস্ট বা সাব ট্রাইব, সেটাই হচ্ছে সাব ক্লাসিফিকেশন। দেখুন কি সুন্দর করে বলছেন এখানে, দ্য শিডিউল কাস্ট constitute a class and a classification already exists. The issue was whether a further classification is permissible within this class with the object of providing reservation. The rationale of Indrasamy to extend that it permitted sub-classification of ordered other backward class হিসেবে এই sub-classification করা যায়, did not apply to the scheduled caste and scheduled tribe. পরিষ্কার করে বলছে যে শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। কেন অ্যাপ্লিকেবল নয়? কারণ হচ্ছে যে এটার মধ্যে অলরেডি একটি সাব ক্লাসিফিকেশন রয়েই গেছে। স্বাভাবিক কারণে এই যে সাব ক্লাসিফিকেশন করার যে কথা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য পরিষ্কার করে বলছে যে এটা ভায়োলেট করছে আর্টিকেল 14 কে। সুতরাং সাব ক্লাসিফিকেশন অ্যামং দ্য শিডিউল কাস্ট উড নট বি রিজনেবল অ্যান্ড ইউনিফর্ম ইয়ার্ডস্টিক must be adapted to given benefits to the scheduled caste and scheduled tribes. তো স্বাভাবিক কারণে সমস্ত কথাই আলোচনা হয়েছে, কিন্তু বি আর গাবাইকে দিয়ে এই ক্রিমিলিয়ারের দিকে এরা আলোচনাটাকে ঘুরিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন যে এই রকম একটা পরিস্থিতিতে সমস্ত শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব একটা ইউনিফর্ম ঐক্য দেখাতে পেরেছেন এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন সূচিত হয়েছে সারা দেশ জুড়েই। এবং সেখানে শুধুমাত্র গণসংগঠনগুলোর মধ্যে এই আন্দোলন সীমাবদ্ধ থাকছে না, এটা রাজনৈতিক ক্ষেত্রে এবং যারা নির্বাচিত এমএলএ এমপি তাদের ক্ষেত্রেও একটা ভয়ঙ্কর প্রেসার তৈরি হয়েছে। আর সেই কারণেই প্রধানমন্ত্রী এই ক্যাবিনেট মানে একটা ডেপুটেশন গ্রহণ করেছেন, ক্যাবিনেট মানে মিটিং ডেকে এটাকে বলেছেন যে ক্রিমিলিয়ার হবে না। প্রধানমন্ত্রী এতক্ষণ ধরে এই যে কনস্টিটিউশনের যে জায়গাগুলো আমরা আলোচনা করলাম সেই জায়গাগুলো নিয়ে এর আগে আপনি কেন উদ্যোগ নিলেন না প্রধানমন্ত্রী? সেখানে ওয়ার নামে একটি পত্রিকা তারা বলছে যে দিল্লিতে এই
ডেপুটেশনের পরে, অর্থাৎ ডেপুটেশনের পরে শুক্রবার একটা ক্যাবিনেট পর্যায়ের 9 আগস্ট ক্যাবিনেট পর্যায়ের মিটিং হয়। সেই ক্যাবিনেট পর্যায়ের মিটিংয়ে অ্যানাউন্সড দ্যাট দেয়ার আর নো প্ল্যান টু ইমপ্লিমেন্ট এনি সাচ এক্সক্লুশন and said that there is no such provision of creamy layer in B.R. Ambedkar Constitution. 9 তারিখের আগে আপনারা এগুলো পড়েননি যে বাবা সাহেব ডক্টর B.R. আম্বেদকর এই ক্রিমি লেয়ারকে পারমিশন দেয়নি? কোথায়? এসসি এসটিদের মধ্যে ক্রিমি লেয়ারকে পারমিশন দেয়নি। এবং বাবা সাহেব আম্বেদকর পরিষ্কার অর্থে ডিশিডিউলড এবং সাব ক্লাসিফিকেশনের ভয়ঙ্কর বিরোধিতা করে গেছে। সেগুলোকে বলুন, ক্রিমি লেয়ারকে সামনে নিয়ে এসে সাব ক্লাসিফিকেশনের ওপরে পর্দা ঢেলে বিষটাকে, বিষ যে বীজ, সেই বীজটাকে রেখে দেওয়া সুপ্রিম কোর্টের মধ্যে, এটা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব মানুষেরা, সচেতন মানুষেরা কিন্তু বুঝে গেছে যে আপনি ওই বিষ বৃক্ষ, তার যে বীজ, ক্রিমি লেয়ার সামনে এনে সাব ক্লাসিফিকেশনের বীজটাকে আপনি রেখে দিতে চাইছেন। এটা শুভ চিন্তার অংশ নয় প্রধানমন্ত্রীজি। আপনি যদি সত্যি সত্যি ভারতবর্ষের আদিবাসী মূল নিবাসীদের বন্ধু হতে চান এবং সত্যি সত্যি যদি ডক্টর B.R. আম্বেদকরকে শ্রদ্ধা রাখতে চান, তার সংবিধানকে একসময় আপনি মাথায় করে বহন করেছিলেন, আমরা জানি তারপরে সংবিধানের ওপরে কি ধরনের আঘাত এসেছে। আমরা জানি আপনার নেতৃত্বেই 2006 সালের যে গোপন দস্তাবেজ অনুসারে আম্বেদকরের মূর্তি পার্লামেন্ট ভবন থেকে সরিয়ে নেওয়ার যে প্ল্যান আপনার গুরুরা আপনাদের দিয়েছিল, আপনার নেতৃত্বেই ডক্টর B.R. আম্বেদকরের মূর্তি আপনি সরিয়ে দিয়েছেন পার্লামেন্ট ভবন থেকে। তারপরে হঠাৎ করে যখন বিপদে পড়লেন, তখন ডক্টর B.R. আম্বেদকরের রামজি রামজি করে B.R. আম্বেদকরের প্রশংসায় আপনি মেতে উঠলেন এবং বলে দিলেন যে না, আমার 100 জন MP অন্তত এইটা চাইছে না, তাই আমরা এই ক্রিমি লেয়ার বিষয়টাকে সরিয়ে দিলাম। কিন্তু যেটা নিয়ে আসল কেস, যেটা চেন্নাইয়া এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের যে কেস, সেই জায়গা থেকে আপনি সরে গেছেন। দয়া করে এই সমস্ত নাটক না করে পার্লামেন্টে হয় সর্বদলীয় বৈঠক ডাকুন, না হলে পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ডেকে একেবারে পরিষ্কার করে বলে দিন যে ভারতের সংবিধান এবং ডক্টর B.R. আম্বেদকর তার যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে ভাষণগুলো দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে একমাত্র সংসদ, অর্থাৎ সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষই এই সাব ক্লাসিফিকেশনটাকে ঠিক করতে পারে এবং এটি রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতার অংশ। সুতরাং আপনি দুটো জিনিস এখনো রেখে দিয়েছেন, এক সাব ক্লাসিফিকেশন, 2 নম্বর হচ্ছে রাজ্যের হাতে ক্ষমতা দিয়ে এই সাব ক্লাসিফিকেশনকে আরো টুকরো টুকরো, অর্থাৎ কোটার মধ্যে কোটা বিষয়টাকে আপনি এখনো রেখে দিয়েছেন। কেন ক্যাবিনেট বৈঠকের যে সভার সিদ্ধান্ত এখনো প্রকাশ্যে এলো না? শুধু ভিডিওর মাধ্যমে এটা প্রকাশিত হচ্ছে কেন? পরিষ্কার করে বলে দিন যে কোন কোন ধারাগুলোকে প্রধানমন্ত্রী ক্যাবিনেট পর্যায়ের মিটিংয়ে আপনি নস্যাৎ করলেন। সেটা পরিষ্কার করে জানতে চায় ভারতের আদিবাসী মূল নিবাসী সমাজ।